নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। বাংলাদেশের পুনরাবৃত্তি আরও একবার কিন্তু গোটা দেশ দেখল। একটু যদি আপনারা পিছন দিকে যান, একটু যদি মনে করেন, বাংলাদেশেও কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক একই পরিস্থিতি কিন্তু গণ আন্দোলন বলা যায়, ছাত্র যুবদের আন্দোলন বলা যায়, তাদের বহিঃপ্রকাশ বলা যায়, আবেগের বহিঃপ্রকাশ বলা যায়। একই জিনিস কিন্তু এবার নেপালে হলো। নেপালে কি হয়েছে আপনারা প্রত্যেকে জানেন। থমথমে পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে গোটা কাঠমান্ডুতে, স্কুল বন্ধ, দোকানপাট বন্ধ, এবং সেখানে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক রিজাইন করেছেন এবং ধুন্ধুমার পরিস্থিতি। তাহলে নেপালে ডামাডোল। আমাদের আজকের পর্ব হট সিটে হট টকে এটাই প্রায়োরিটি এবং আপনাদের জানবার দরকার, এই নিয়ে কিন্তু আমরা আজকের পর্ব রাখছি। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন হট সিটে হট টকে, যার বিশ্লেষণ আন্তর্জাতিক ক্ষেত্র থেকে রাজ্য রাজনীতি সব ক্ষেত্রে কিন্তু তার বিশ্লেষণ আপনারা শোনেন। অর্কদা, আপনাকে স্বাগত আজকের পর্বে। নেপালে ডামাডোল, কাঠমান্ডুতে কি হচ্ছে অর্কদা, বাংলাদেশের পুনরাবৃত্তি একটু জানতে চাইব আপনার কাছে বিস্তারিতভাবে। জেন জি এবং এই যে এত ছাত্র যুব রাস্তায় নেমে যে আন্দোলন করছে, এর বেস কি, রুট কি? প্রথম কথা, এই প্রতিবেদন যখন দর্শকরা দেখবেন তখন অনেক ঘটনা ঘটে যাবে। আমি মূলত যে কারণগুলো এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভের পিছনে আছে সেগুলোই বলছি। বেশ। জেন জি বা জেন জেড বলতে বোঝানো হচ্ছে যাদের বয়স 13 থেকে 28-এর মধ্যে, যারা ওই 1997 থেকে 2010-11-র মধ্যে জন্ম নিয়েছে। সেই প্রজন্মই এই আন্দোলনের মুখ্য ভূমিকা নিয়েছে। কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে যে 28টি সমাজ মাধ্যমকে নিষিদ্ধ করেছে কেপিএস শর্মা ওলির সরকার, জোট সরকার, সেই সিদ্ধান্তের প্রতিবাদেই এই জেন জির রাস্তায় নেমে প্রতিবাদ। এটা একটা কারণ, কিন্তু পুরোটা এটা কারণ নয়। প্রথম কথা, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব প্রভৃতি সমাজ মাধ্যম শুধুমাত্র সংবাদ এবং বিনোদনের জন্য তো ব্যবহার হয় না। আজকালকার দিনে এই ডিজিটাল রেভলিউশনের যুগে এই ধরনের সমাজ মাধ্যমের অ্যাপ দৈনন্দিন কথোপকথন, জীবনযাত্রা এবং ব্যবসায়িক কাজকর্মেও খুব ভালোভাবে ব্যবহার করা হয়। এখন প্রশ্ন হলো, এই যে জেন জির মধ্যে এই যে ক্ষোভ, সেটা অনেকদিন ধরে জমছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হলো রাস্তায়। এবার বিষয়টার গভীরে দেখতে হবে। আমরা যেটা দেখছি, নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টারে কাঠমান্ডু থেকে নাকি দুবাইয়ের উদ্দেশ্যে চলে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবন আক্রান্ত হয়েছে। নেপাল ব্যাংকে, যেটা আমাদের রিজার্ভ ব্যাংকের মতো, তার গভর্নরের বাড়ি আক্রান্ত হয়েছে। নেপালি সংসদে ঢুকে পড়েছে। মাওবাদী নেতা পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ডর বাড়ি আক্রান্ত হয়েছে। এগুলো কেন হচ্ছে? 21 জন এখনো পর্যন্ত লাস্ট আপডেট। অনেকে ইস্তফা দিচ্ছেন। নেপালি কংগ্রেসের মধ্যে বিদ্রোহ হচ্ছে। শেরবাহাদুর দেউবার বাড়িতে আক্রমণ হয়েছে। মনীষা কৈরালার খুড়তো দাদু, যিনি নেপালি কংগ্রেসের একজন বড় মাপের নেতা, তিনি তার ঘনিষ্ঠ অনুগামীদের পদত্যাগ করতে বলেছেন। এই ঘটনাগুলো ঘটছে কেন? ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 2.5 দশক আগে। 2001 সালে নেপালে রাজপরিবারে একটা ষড়যন্ত্র হয়। তখন জ্ঞানেন্দ্র নেপালের রাজপরিবারের অন্য সদস্যদের খুন করেন এবং 2001 থেকে 2008 পর্যন্ত ওই জ্ঞানেন্দ্র নেপালের রাজা ছিলেন। তখন নেপালে রাজতন্ত্র ছিল, হিন্দু রাষ্ট্র ছিল নেপাল। এই প্রেক্ষিতে রাজতন্ত্রের অবসান, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার দাবিতে পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ডর নেতৃত্বে মাওবাদীরা আন্দোলন শুরু করে। মূলত মাওবাদীদের আন্দোলনের চাপে পড়ে জ্ঞানেন্দ্র ইস্তফা দিতে বাধ্য হন। তিনি দেশ ছেড়ে পালিয়ে ইউরোপে চলে যান। তারপর নেপালে যে কত প্রধানমন্ত্রী হয়েছে, ওটা তো মিউজিক্যাল চেয়ারের মতো, সরকার কখনোই স্থায়ী হয়নি। প্রচণ্ড ক্ষমতায় গেছেন, এখন কেপিএস শর্মা ওলি গেছেন।
অনেক নাম, সেই নামগুলো মনে নেই। 8 থেকে 2026 সেই 17-18 বছরে একদম মিউজিক্যাল চেয়ারের মতো নেপালে পালা পরিবর্তন হয়েছে। সিপিএন মাওয়িস্ট সেন্ট্রাল, যার নেতা হচ্ছে প্রচণ্ড, এবং নেপালি কংগ্রেস, তারা সংবিধান সংশোধন করে রাজতন্ত্রের থেকে গণতন্ত্রে এসছে এবং হিন্দু রাষ্ট্র থেকে প্রজাতন্ত্রে এসছে, ধর্মনিরপেক্ষতার কথা বলছে। এখন এই জ্ঞানেন্দ্র 2025 মার্চ মাসের শেষের দিকে কাঠমান্ডুতে আসেন। তাকে নারায়ণ ইতি আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল মানুষ স্বাগত জানান। তখনই একটা সংঘর্ষ হয়, 3 জন মারা যায়। নেপালের মানুষের দাবি উঠতে থাকে যে আর গণতন্ত্র আর এই ধর্মনিরপেক্ষতা নয়, নেপাল আবার ফিরে যাক তার সাবেক রাজতন্ত্রে এবং হিন্দু রাষ্ট্রে। রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি বলে রাজপরিবারের ঘনিষ্ঠ একটা দল আছে, তাদের নেতা দুর্গা প্রসাদ, সে অতীতে মাওবাদী কমান্ডার ছিল, এখন সেই দলটার নেতা। এই যে স্বতঃস্ফূর্ত ছাত্র বিক্ষোভ বা জেনজি বিক্ষোভ, এর পিছনে কিন্তু ওই রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি আছে। আচ্ছা, হ্যাঁ, রাজা ফিরে এসছেন, তিনি একটা ভিডিও বার্তায় নেপালের মানুষকে অনাচারের বিরুদ্ধে সরব হতে বলেছেন। নেপালের মানুষের রাজার প্রতি এক ভক্তি আছে। তারা ওখানে বোধহয় 98% হিন্দু, নেপাল তো হিন্দু রাষ্ট্র ছিল, এবং এই ধর্মনিরপেক্ষতা তকমাটা ছেড়ে তারা আবার সাবেক হিন্দু রাষ্ট্রে ফিরতে চাইছে। এবং এই আন্দোলনটাকে সমর্থন করছে রাজপরিবারের ঘনিষ্ঠ রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টি, যার প্রধান ছিলেন এককালের মাওবাদী কমান্ডার। এখন নেপাল জুড়ে র্যাম্প্যান্ট করাপশন, সর্বস্তরের দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিনিয়োগ নেই, টাকার অবমূল্যায়ন, এগুলো নেপালি জনতাকে ক্ষুব্ধ করেছে। তারা মনে করছে এর থেকে আগের রাজতন্ত্রই ভালো ছিল। তাদের ধর্মীয় অনুভূতি, আইডেন্টিটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারা ধর্মনিরপেক্ষতার ধারণাটাকে হজম করতে পারছেন না, কারণ নেপাল কোনো কালেই ধর্মনিরপেক্ষ ছিল না। আবার বলতে গেলে সত্যিকারের অর্থে নেপাল ধর্মনিরপেক্ষ ছিল, কারণ যে রাষ্ট্রের 98% সনাতনী, সেই রাষ্ট্র এমনিতেই ধর্মনিরপেক্ষ। সনাতনীরা সহিষ্ণু, সনাতনীরা উগ্র নয়, সনাতনীরা সবাইকে নিয়ে চলতে পারে, এটা ওয়ে অফ লাইফ। তাহলে নেপাল আগেও ধর্মনিরপেক্ষ ছিল, শুধু হিন্দু রাষ্ট্রটা সরিয়ে কেতাবি পরিভাষায় ধর্মনিরপেক্ষ শব্দটা জোড়া হয়েছে। এটা নেপালে মানুষ পছন্দ করছে না, তাই তারা রাজপথে নেমে এসছে। এবং নেপালে পালা পরিবর্তন অবশ্যম্ভাবী। শোনা যাচ্ছে সেনা আপাতত নিয়ন্ত্রণ নেবে, বিমানবন্দর সেনা নিয়ন্ত্রণে চলে গেছে, এগুলো সব শোনা যাচ্ছে। সেনা শাসন হবে না, সেনা আপাতত স্থিতাবস্থা ফেরানো অবধি হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে। সেনার প্রধান কি কোনো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রীকে? আমি সেটা জানি না। প্রধানমন্ত্রী তো পদত্যাগ করতে বাধ্য হবেন এবং তিনি দেশ ছাড়বেন। হ্যাঁ, হয়তো ছেড়েও গেছেন ইতিমধ্যে। এই প্রতিবেদন যখন দেখা হবে সবই জানা যাবে। তো নেপালে একটা ট্রানজিশন হলো। আসলে তরুণ প্রজন্ম প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সরব, তারা শাসন ব্যবস্থায় স্বচ্ছতা চায়। থামাই, দর্শকদের জানাবো প্রধানমন্ত্রী রিজাইন করেছে। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, উনি দেশত্যাগী হবেন, সম্ভবত দুবাইয়ে যাবেন। কিন্তু বৃহৎ আসপেক্টটা হচ্ছে একটা ট্রানজিশন নেপালে হয়েছিল রাজতন্ত্রের পরে, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নেপাল আবার ফিরে যাবে রাজতন্ত্র এবং সাবেক হিন্দু রাষ্ট্রের তকমাও নেপাল ফিরে পাবে। এবং এটা নেপালের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা। এই আকাঙ্ক্ষা এবং চাহিদাকে মান্যতা দিতেই হবে। বাংলাদেশের ঘটনার সঙ্গে এখানকার ঘটনার মৌলিক পার্থক্য আছে। আমি সেটা বিরতির পর পার্থক্য আছে। বাংলাদেশে 15 বছর ধরে আওয়ামী লীগের শাসন ছিল, আপেক্ষিকভাবে স্থায়ী সরকার ছিল।
আওয়ামী লীগ আর তার সহযোগীরা মিলে। নেপালে তো তা হয়নি, প্রধানমন্ত্রীর কুর্সি নিয়ে মিউজিক্যাল চেয়ার হয়েছে। তাহলে স্টেবিলিটি হয়নি, গণতান্ত্রিক কাঠামোগুলো মজবুত নয়, এত অনিশ্চয়তা, এত অস্থিরতা, এটা নেপালের মানুষ নেবে কেন? বাংলাদেশে একটা মনোপলি ছিল আওয়ামী লীগের, সেখানে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। কোটা বিরোধী আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন, যে মুক্তিযোদ্ধাদের কোটা ছিল চাকরিতে 35%, সেই কোটা বিলুপ্ত হয়েছিল। তারপরেও সেটা কোটা বিরোধী আন্দোলন থেকে হাসিনা বিরোধী আন্দোলনে ট্রান্সফার করে। কিন্তু বাংলাদেশে 2009 থেকে 24 রাজনৈতিক অস্থিরতা ছিল না। নির্বাচনে বিএনপি পার্টিসিপেট করেনি, নির্বাচনকে প্রহসন বলা হয়েছে, কিন্তু বিগত 15 বছরে সরকারের পতন হবে কেউ তখন ভাবেনি। কিন্তু নেপালে কে প্রধানমন্ত্রী, কতদিন থাকছেন, এটাই মানুষ জানতো না, এতটাই অস্থিরতা। আমরা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসব, নেপালে এই মুহূর্তে যা পরিস্থিতি, সাংঘাতিক পরিস্থিতি, আরও বিস্তারিত আলোচনা অর্কপ্রভু সরকার আপনাদের সামনে তুলে ধরবেন, আরও অনেক তথ্য তুলে ধরবেন, এবং ভারত নেপাল সীমান্ত, ভারত নেপালের সম্পর্ক ভবিষ্যৎ কি হতে পারে এই নিয়ে আলোচনা করব। হটসিটে হটটকের ছোটার বিরতির পর ফিরে আসছি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হটসিটে হটটক। লন্ডভন্ড কাঠমান্ডু, নেপালে ডামাডোল, আজকের পর্ব কিন্তু সেটা নিয়ে আমরা আপনাদের সামনে রাখছি বিশ্লেষণ, বিস্তারিত বিশ্লেষণ রাখছি। অর্কপ্রভু সরকার আমাদেরকে বসে আছেন। অর্কদা, বিরতির আগে আপনি বলছিলেন, তা আমার দুটো প্রশ্ন, যে এই যে বাংলাদেশ, সেখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের বেশিরভাগ থাকেন। নেপাল কিন্তু হিন্দু রাষ্ট্র, যেটা আপনি বললেন বিরতির আগে। কিন্তু এই যে রাস্তায় বেরিয়ে যুব সমাজের প্রতিবাদ, যুব সমাজের আস্ফোলন, যুব সমাজের আউটবার্স্ট, এটা কি সিম্বলাইজ করছে? সিম্বলাইজ করছে দুর্নীতি হয়েছে, চাকরি নেই, কর্মসংস্থান নেই, মূল্যবৃদ্ধি, বিনিয়োগ নেই, এটাই। আর সরকার দমন পীড়ন করেছে, মত প্রকাশের স্বাধীনতা দেয়নি, প্রতিবাদের আকাঙ্ক্ষাকে কণ্ঠরোধ করেছে। বেশ, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু কোনো বিষয় নয়। নেপালে সামান্যতম সংখ্যালঘু আছে, খুবই মার্জিনাল, একদম। এটা এখানে কোনো বিষয় না। বাংলাদেশের সঙ্গে একদম সিমিলার, মানে ওখানে 15 বছরে শেখ হাসিনা সরকারের দুর্নীতি, পরিবারবাদ, স্বজন পোষণ, বিরোধী কণ্ঠস্বরকে রোখা, গুম ঘরে চালান করে দেওয়া, এইগুলো অভিযোগ করেছে। নির্বাচনের নামে বাংলাদেশে প্রহসন হয়েছে, বিএনপি নির্বাচনে অংশ নেয়নি পরপর টানা 2-3টে। নেপালে, বাংলাদেশে তো আপাত স্থায়িত্ব ছিল, টানা আওয়ামী লীগের 15 বছরের সরকার, 2009 থেকে 24। নেপালে 8 সাল থেকে 2026-এর এই সময় পর্যন্ত কতগুলো সরকার এসছে, কতগুলো জোট হয়েছে, কে কতদিন প্রধানমন্ত্রী ছিলেন, এই হিসাব রাখাই মুশকিল। তাহলে রাজতন্ত্রর পতন হওয়ার পর গণতন্ত্র এলো, ধর্মনিরপেক্ষ হলো নেপাল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা বহুগুণে বেড়ে গেল। বেশ, এবং দুর্নীতিরও প্রাতিষ্ঠানিকীকরণ হলো। রাজতন্ত্রের সময় কি দুর্নীতি ছিল না? ছিল। প্রাসাদ ষড়যন্ত্র কি হয়নি? হয়েছে। কিন্তু নেপালের মানুষ মনে করছেন, যাই হয়ে থাকুক না কেন, বিগত প্রায় 2 দশক ধরে নেপালে যা চলেছে সেটা কফিনের শেষ পেরেক পুঁতে দেওয়ার সামিল। সেই জন্য সমাজ মাধ্যমের নিষিদ্ধ করার বিষয়টাকে সামনে নিয়ে তো আন্দোলনটা এসছে। এটা শুধু সমাজ মাধ্যমকে নিষিদ্ধ করার প্রতিবাদের এই আন্দোলন এতটা দূর যায় না। এর পিছনে যুব সমাজের অনেক কি বলবো, না পাওয়ার কাহিনী, তাদের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনাও কাজ করেছে। বেশ, অর্কদা, যদি আমরা ভারতের সাথে নেপালের সীমান্ত যেখানে বর্ডার, সেখানে কি কোনো প্রভাব পড়বে? ভারতের সঙ্গে নেপালের সীমান্ত তো অনেকটাই আছে, আমাদের শিলিগুড়ির দিকে আছে, আবার বিহার উত্তরপ্রদেশ সংলগ্ন আছে, গোর্খা রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীতে আছে, নেপাল যেতে গেলে ভিসা লাগে না। নেপাল আমাদের দীর্ঘদিনের সঙ্গী, রামায়ণের যুগ থেকে নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক। এই কেপিএস শর্মা ওলির সরকার চীনপন্থী ছিল, কারণ নেপালের প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরটা নেপালে নীতি ছিল যে ভারতে আসা, সেটা না করে বেজিংয়ে গিয়েছিলেন। ইনি চীনপন্থী, চীনের প্রভাব বেড়েছিল নেপালে। পালাবদল হওয়ার পর ভারত ওয়েট অ্যান্ড ওয়াচ, সাউথ ব্লক পরিস্থিতির দিকে নজর রাখছে। রামায়ণের যুগ থেকে নেপালের সঙ্গে আমাদের সম্পর্ক, যেখানে 98% হিন্দু,
আর ভারতবর্ষ তো এই বিশ্বের যেখানে হিন্দু আছে তাদের অভিভাবক, নৈতিক অভিভাবক। নেপালের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বা শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্কের নয়। শ্রীলঙ্কাতেও তো এই ঘটনা ঘটলো 2 বছর আগে। ওই দুর্নীতি, ওই বেকারত্ব, ওই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জনতা রাস্তায় নেমে রাজাপক্ষ পরিবারকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে। কোনো একটা জায়গা অর্কদা সরকারের প্রতি যে মানুষের ভরসা সেটা চলে যাচ্ছে, দুর্নীতির প্রতিবাদ এইভাবে করতে। ওখানে গণতান্ত্রিক কাঠামোগুলো দুর্বল বলে, ভারতবর্ষের মতো তো নয়। 60 কোটি লোক ভোট দেয় ভারতে। এখানে গণতন্ত্রের ঐতিহ্য একেবারে মাটির গভীরে প্রথিত। যা প্রতিবাদ বিক্ষোভ এখানে হয় গণতান্ত্রিকভাবে, কিন্তু ওই দেশগুলোতে গণতন্ত্রের ভিত অত মজবুত নয়। বাংলাদেশেও নয়, নেপালেও নয়, শ্রীলঙ্কায়ও নয়। এরা গণতন্ত্রের খুব আদি যুগে আছে। তাই গণতান্ত্রিক বোধ ভিক্ষা অতটা মানুষের মনে প্রবেশ করে যেটা ভারতবাসীর মনে আছে। তাই ভারতবাসী যা প্রতিরোধ করে গণতান্ত্রিক পদ্ধতিতে করে। তাই নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘকাল ধরে, সেই রামায়ণের যুগ থেকে সম্পর্ক ঠিকই থাকবে। দেখতে হবে নেপালের নতুন ফরমেশনটা কি হচ্ছে। সেনা টেক ওভার করছে, সেনা টেক ওভার করে আবার রাজা সময়ে ফিরে আসছেন, নাকি কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, এগুলোর দিকে নজর রাখতে হবে। টু আর্লি টু সে। কিন্তু এই যে ভোলাটাইল যে পরিস্থিতি, এটা আমাদের কাছে উদ্বেগের বিষয় অবশ্যই। মানে নেপাল থেকে জঙ্গিরাও ঢুকেছে নেপাল থেকে। ওই কাঠমান্ডু থেকেই দিল্লিগামী বিমান IC-814 ছিনতাই করে কান্দাহারে নিয়ে গেছিল। মাসুদ আজহারের মুক্তির বিনিময়ে সেই বিমানকে আমরা ছাড়া পেয়েছিলাম। মাদক পাচার, জাল নোট, এইসব কারবার নেপাল সীমান্ত দিয়ে হয়। একদম। জঙ্গিরাও নেপালকে বেশ করে ঢুকে পড়ে, তারা ওখানে নাম পরিচয় ভাঙিয়ে লুকিয়ে থাকে, তারপরে সুযোগ বুঝে ঢুকে পড়ে। তো এই আবহে আমাদের অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। এই আবহাওয়ার কথা শেষ প্রশ্ন, এই আবহাওয়া কতদিন এবং কিভাবে চলতে পারে? কারণ যত দিন যাচ্ছে সেখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে দোকানদার, ব্যবসায়ী, নেপাল স্পোর্টসও কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করেছে। এই অস্থিরতা রাতারাতি মিটবে না, সময় লাগবে। কি ফরমেশন ওখানে ক্ষমতায় আসে, সেনার কি ভূমিকা হয়, এগুলো দেখতে হবে। জ্ঞানেন্দ্রই কি আবার ক্ষমতা দখল করবেন, আবার কি নেপালে রাজতন্ত্রের প্রতিষ্ঠা হবে? হিন্দু রাষ্ট্র এই তকমা ফেরানোর দাবিতে নেপালে আন্দোলন হচ্ছে। বিশেষ করে রাজ পরিবারের ঘনিষ্ঠরাই এই আন্দোলনটা করছেন। রাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক পার্টির পক্ষ থেকে ওই দাবিটা করা হচ্ছে। একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে নেপাল যাচ্ছে। আগামী দিনে নেপালের এগুলো তো হবেই সেটব্যাক। আগামী দিনে নেপালের কি পরিস্থিতি দাঁড়ায় সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। পরিস্থিতির উপর সাউথ ব্লকও নজর রাখছে, সবাই নজর রাখছে। ওকে, আমার সেদিকে নজর থাকবে। আর কথা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে উত্তাল কাঠমান্ডুতে এবং নেপালের ডামাডোল নিয়ে আজকের হটসিটে হটটকের পর্ব আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম। অনেক তথ্য কিন্তু আপনারা জানলেন এবং এই জেন জি যে গ্রুপ, অর্থাৎ অর্কপ্রভ সরকার আপনাদের সামনে তথ্য তুলে ধরলেন, বিস্তারিত আলোচনা করলেন। 13 থেকে 28 বছর বয়সের এই ব্র্যাকেটে যারা, তারাই কিন্তু রাস্তায় নেমে, অর্থাৎ ছাত্র যুব যাদেরকে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছিল, যদিও শেষ আপডেট যা তাতে কিন্তু সেই ব্যান তুলে নেওয়া হয়েছে। কিন্তু এরাই কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে কাঠমান্ডু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতি। মন্ত্রীর পর প্রধানমন্ত্রীর পদত্যাগ, কিন্তু শেষ পর্যন্ত নেপালের যে পরিস্থিতি এই মুহূর্তে আছে তাতে সেখানে যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, পর্যটন থেকে শুরু করে, যারা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত, আমরা জানি নেপাল ক্রিকেট টিম, নেপাল ফুটবল টিম, বহু খেলায়, অর্থাৎ বহু কম্পিটিটিভ খেলায় কিন্তু তারা পার্টিসিপেট করেছে, টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে। একটা বড় সেটব্যাক, কিন্তু ডেফিনেটলি বড় সেটব্যাক। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশে যা আমরা দেখেছিলাম তার সঙ্গে নেপালের এই যে রাস্তায় বেরিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা, আমরা কিন্তু রিলেট করানোর চেষ্টা করলাম যে বাংলাদেশের পরিস্থিতি আরও একবার পুনরাবৃত্তি কি নেপালে হলো, কি হচ্ছে, হলে কতদিন হবে এবং সেখানে কি হতে পারে ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ কি নেপালে কবে শান্তি ফিরে আসতে পারে। আবার কাঠমান্ডু পর্যটন ক্ষেত্র, কিন্তু প্রত্যেকেই কাঠমান্ডুতে, যে আপনারা অনেক দর্শকও হয়তো কাঠমান্ডু গেছেন কিংবা যাওয়ার প্ল্যান করেন। কাঠমান্ডু খুব ভালো জায়গা, ভালো শহর নেপালের, তাহলে সেদিকে আমাদের নজর থাকবে। আজকের পর্ব আমরা
নেপাল নিয়ে রাখলাম, উত্তাল পরিস্থিতি নেপালের, লণ্ডভণ্ড কাঠমান্ডু, নেপালের ডামাডোল, এইভাবে কিন্তু আমরা এই পর্ব আজকে রাখলাম। হটসিটা হটটক আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য আপনারা চোখ থাকুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার, ভালো থাকবেন।